বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় এমবিএ হিসাব বিজ্ঞান বিষয়ের স্টুডেন্টবৃন্দ, আমি তোমাদের ভাইবা ভসি এই পরীক্ষার উপরে একটু টিপস দেওয়ার জন্য আমি এখন উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাদেরকে যে বিষয়টি জানানো দরকার তা হলো, অবশ্যই তোমরা ভাইবা পরীক্ষার দিন উপযুক্ত সময়, অর্থাৎ আমাদের ভাইবা 9টা শুরু হবে, 9টা ঠিক 15 মিনিট আগে কলেজে উপস্থিত হবে। তবে ভাইবা বোর্ডে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই মার্জিত পোশাক পরিধান করতে হবে। যদি ছেলে হও তাহলে অবশ্যই তোমাকে ফুল শার্ট, প্যান্ট এবং শু এটা পরে আসতে হবে। যদি তুমি প্যান্ট শার্ট ইন করো তাহলে তোমার তার সাথে বেল্ট পরতে হবে। অপরদিকে যদি তুমি মেয়ে হও তাহলে অবশ্যই তুমি সালোয়ার কামিজ পরবে। মাথায় যদি স্কার্ফ পরো তাহলে স্কার্ফ পরবে, কিন্তু মুখ খোলা রেখে আসতে হবে। এই হলো পোশাকের ব্যাপারে। এরপরে তুমি যখন ভাইবা বোর্ডে উপস্থিত হবে তখন অবশ্যই অনুমতি গ্রহণ করবে, সালাম দেবে। এরপর শিক্ষক যখন তোমাকে বসতে বলবে তখন তুমি বসবে। যদি তুমি শিক্ষক তোমাকে যে প্রশ্ন করবে, যদি তুমি তার উত্তর না পারো তাহলে তুমি বিনয়ের সাথে সরি বলবে। আর যদি প্রশ্নের উত্তর তোমার জানা থাকে তাহলে তুমি তার উত্তর দেবে। কখনোই তুমি শিক্ষককে ভুল উত্তর দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবে না। এরপরে আমি এখন মূল আলোচনায় আসি। তুমি কি পরীক্ষা তুমি দিয়েছ? যদি বলা হয় তুমি কি পরীক্ষা দিয়েছ তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে আমি এমবিএ ফাইনাল পরীক্ষা দিয়েছি। তো এমবিএ স্ট্যান্ডস ফর, অর্থাৎ ইলাবোরেশন কি হয়, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা তোমাকে জানতে হবে। এরপর প্রশ্ন হইতে পারে যে তুমি এখন কি পরীক্ষা দিতে এসেছো, তাহলে তোমাকে বলতে হবে আমি ভাইবা ভসি পরীক্ষা দিতে এসেছি। যদি বলা হয় ভাইবা ভসি কি পরীক্ষাটা, বলতে হবে অ্যান ওরাল এক্সামিনেশন, অর্থাৎ মৌখিক পরীক্ষা। এরপরে তোমাকে আরেকটি প্রশ্ন করা হতে পারে, হোয়াট কোর্সেস দ্যাট ইউ লার্ন ইন এমবিএ ফাইনাল ইয়ার, অর্থাৎ তুমি এমবিএ ফাইনাল ইয়ারে কি কি কোর্স পড়েছো। তাহলে তোমাকে উত্তর দিতে হবে, সিরিয়ালি উত্তর দেবে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। এরপরে টার্ম পেপার বা ভাইবা ভসি এগুলো বলার দরকার নেই, তুমি কি কি পড়েছো সেগুলো কোর্সগুলোর নাম বলো। এরপরে তোমাদের পরীক্ষাতে যে সমস্ত বিষয়গুলো এখানে এসেছে এগুলো সবগুলো খুব ভালো করে মুখস্থ করে টানা মুখস্থ করবে। প্রথমে বলি আমি OECD ইলাবোরেশন কি হবে, দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। GAAP এটার ইলাবোরেশন হবে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। FCMA ফেলো চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। ATA accredited tax advisor preparatory course. CFC
কন্ট্রোলড ফরেন কর্পোরেশন, এনআই এবং এনওআই, এটা এনআই দ্বারা নেট ইনকাম এবং এনওআই দ্বারা নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ বোঝানো হয়। পার্থক্যটা আমাদের জানতে হবে, পার্থক্যটা একটু শিখে নিবে। এমভিএ মার্কেট ভ্যালু অ্যাডেড, PIMS প্রোডাকশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, SWOT strengths, weakness, opportunities and threats, ICMAB the Institute of Cost and Management Accountants of Bangladesh, ICAB the Institute of Chartered Accountants of Bangladesh, IASC International Accounting Standard Committee, FASB Financial Accounting Standard Board, CGPA অর্থাৎ তুমি যে ফোর্থ ইয়ার পর্যন্ত তোমার যে জিপিএ গড় অর্থাৎ CGPA তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি ফোর্থ ইয়ারের রেজাল্ট কি, তখন তুমি বলবে ধরো 3.45, তাহলে 3.45 যদি বলো তাহলে এটা কি, এটা CGPA। আবার বলতে পারে যে CGPA এর ইলাবোরেশন বলো, তখন তোমাকে বলতে হবে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। এরপরে তোমাকে একটা কোশ্চেন করা হতে পারে, হোয়াট আর দ্য মেইন অবজেক্টিভস ইন কস্ট অ্যাকাউন্টিং। তাহলে তিনটা মেইন অবজেক্টিভ থাকে কস্ট অ্যাকাউন্টিং এর, একটা হলো কস্ট ডিটারমিনেশন, কস্ট কন্ট্রোল এবং কস্ট মিনিমাইজেশন। তো কস্ট ডিটারমিনেশন হলো যে আমরা ব্যয় নিরূপণ করা। এখন ব্যয় নিরূপণ করা হলো পদ্ধতির মাধ্যমে, এই জন্য এখানে প্রশ্ন আসে যে কস্ট মেথডের কথা, যে কস্ট মেথড দ্বারা কি করা হয়, কস্ট ডিটারমিনেশন করা হয় কস্ট মেথডের দ্বারা। আর এই কস্ট মেথড গুলো হলো কি কি, জব কস্টিং, প্রসেস কস্টিং, ব্যাচ কস্টিং, ফার্ম কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং। এই যে যেগুলো বললাম এগুলো হলো অপারেটিং কস্টিং, এগুলো হলো তোমার কস্টিং ডিটারমিনেশনের মেথড। এখন এই মেথড গুলো কথা যদি বলা হয়, ধরো জব কস্টিং এর কথা বলা হলো, জব কস্টিং, জব কস্টিং হলো কোনো নির্দিষ্ট অর্ডার বা ফরমাইশের ক্ষেত্রে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করা হলে তার জন্য যে ব্যয় নিরূপণ করা হয় সেটা হলো জব কস্টিং। যদি বলা হয় প্রসেস কস্টিং কি, প্রসেস কস্টিং হলো যে ক্ষেত্রে কোনো একটা দ্রব্য কয়েকটি ধাপ বা কয়েকটি প্রক্রিয়া অতিক্রম করে সম্পন্ন হয়, সেক্ষেত্রে প্রসেস কস্টিং ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে চিনির মিল, তারপরে তেল উৎপাদনকারী মিল, এই সমস্ত জায়গায় যেগুলো একটা থেকে আরেকটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে ফিনিশ গুডস রূপান্তর হয়। এরপর আসে ব্যাচ কস্টিং। ব্যাচ কস্টিং হলো যে যখন কোনো একটা কোম্পানিতে বা ফ্যাক্টরিতে অনেকগুলো দ্রব্য একসাথে গ্রুপ আকারে উৎপাদন হয়ে থাকে, সেটাকে ব্যাচ কস্টিং বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় ওষুধ কোম্পানিতে যে কস্টিং সিস্টেম ফলো করা হয় সেটা হলো ব্যাচ কস্টিং। এরপরে আসতে পারে অপারেটিং কস্টিং। অপারেটিং কস্টিং হলো যে সেবামূলক প্রতিষ্ঠান, যেমন ধরো হসপিটাল, এরপরে ধরো রেলওয়ে, এরপরে ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলোর ক্ষেত্রে ব্যয় নিরূপণের ক্ষেত্রে অপারেটিং কস্টিং মেথড ব্যবহার করা হয়। এরপরে আমি আসি কস্ট কন্ট্রোল, অর্থাৎ কিভাবে আমি কস্ট কন্ট্রোল করবো, অর্থাৎ কিভাবে আমি নিয়ন্ত্রণ করবো। এই কস্ট নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে যে টেকনিক ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো কস্ট কন্ট্রোল। অর্থাৎ কস্ট কন্ট্রোল টেকনিক হলো ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই টেকনিক অ্যাপ্লাই করা হয়ে থাকে। এর মধ্যে যে টেকনিক গুলো ব্যবহার করা হয় সেগুলো হলো বাজেট, তারপরে আসতে পারে তোমার স্ট্যান্ডার্ড, তারপরে মার্জিনাল কস্টিং, এগুলো তোমার ডাইরেক্ট কস্টিং বা মার্জিনাল কস্টিং,
এগুলো আমাদের এই কস্ট কন্ট্রোলের টেকনিক হিসেবে, ভেরিয়েন্স অ্যানালাইসিস, এগুলো আমাদের এই কস্ট কন্ট্রোলের টেকনিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি আমরা কস্ট মিনিমাইজেশন। এই কস্ট মিনিমাইজেশন হলো যে আমাদের এক্ষেত্রে কস্ট মিনিমাইজেশনের ক্ষেত্রে আমাদের বাজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এখানে অ্যাকচুয়াল এবং ভেরিয়েন্স অ্যানালাইসিস, অর্থাৎ অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড এর মধ্যে তুলনা করে, কম্পারিজন করে আমাদের কস্ট মিনিমাইজেশন করা হয়। এরপরে আসি আমি হোয়াট ইজ এবিসি অ্যানালাইসিস। এবিসি অ্যানালাইসিস হলো একটা টেকনিক যে ক্ষেত্রে আমরা পণ্য বিক্রেতা বিভিন্ন বিক্রয়কারী বা ক্রেতাকে বিভিন্ন ক্রয়ের ফরমাইশের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে থাকে। অর্থাৎ এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এই প্রক্রিয়ায় এ ক্যাটাগরি হলো যারা সবচেয়ে বেশি পরিমাণের পণ্য ক্রয় করে থাকে, বি ক্যাটাগরি হলো তার চেয়ে কম যারা ক্রয় করে থাকে, সি ক্যাটাগরি বলতে বোঝা হলো যে একবারে সবচেয়ে কম যারা অর্ডার দিয়ে থাকে বা পণ্য ক্রয় করে থাকে। এভাবে আর কি এ বি সি এই বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে এই ক্রেতা মানে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে এই ক্রেতাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যে বিশ্লেষণ করা হয়ে থাকে সেটাই হলো এই এবিসি অ্যানালাইসিস। এরপর আসছে হোয়াট ইজ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আমরা জানি যে আইএএসসি হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি যেটা পরবর্তীতে এফএএসবি অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড নামে পরিচিত। তার মানে হলো আন্তর্জাতিকভাবে এই হিসাবকে একরকম করার উদ্দেশ্যে এই আইএসসি এবং পরবর্তীতে এফএএসবি এই কর্তৃক যে প্রণীত যে নীতিমালা, অর্থাৎ যেটাকে আমরা গ্যাপ বলে থাকি, এটাকে আমরা এই অ্যাকাউন্টিং এর ভাষায় আন্তর্জাতিক হিসাব মান নামে পরিচিত। অর্থাৎ এই আন্তর্জাতিক হিসাব মানের আলোকেই সারা বিশ্বের হিসাব পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ সারা বিশ্বের হিসাব একইভাবে একই নিয়মে পরিণত হয়। এবার হোয়াট ইজ এজেন্সি প্রবলেম। এজেন্সি প্রবলেম হলো যে শেয়ার হোল্ডারদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, শেয়ার হোল্ডার এবং ব্যবসায় পরিচালকদের মধ্যে যে বিভিন্ন দ্বন্দ্ব বা মতনৈক্যের যে সৃষ্টি হয় সেটাকেই এজেন্সি প্রবলেম নামে অভিহিত করা হয়। এবার হোয়াট ইজ প্যাটেন্ট। প্যাটেন্ট হলো বুদ্ধিভিত্তিক সম্পদ। অর্থাৎ একজন কোনো জ্ঞানের দ্বারা সে কোনো তত্ত্ব আবিষ্কার করলো, যে তত্ত্ব কোনো বিষয়টাকে সে উদ্ভাবন করলো, তার এই উদ্ভাবনকৃত যে জ্ঞান, এই জ্ঞান ব্যবহার করার জন্য তার যে উদ্ভাবিত যে জ্ঞান, এই জ্ঞানকে প্যাটেন্ট নামে অভিহিত করা হয়। অর্থাৎ তার এই উদ্ভাবিত জ্ঞানকে যদি আমি ব্যবহার করি তাহলে এটা বিনিময়ে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ তাকে দিতে হয়। অর্থাৎ এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ বুদ্ধিভিত্তিক জ্ঞান। আর এই বুদ্ধিভিত্তিক জ্ঞান হলো সম্পদ, যে সম্পদ প্যাটেন্ট নামে পরিচিত। এরপর আমরা আসি হোয়াট ইজ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। অর্থাৎ যে সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি মুক্ত থাকে, অর্থাৎ যেখানে ঝুঁকি থাকে না, তাকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলে। অর্থাৎ সরকারি ট্রেজারি বিল, বন্ড, সরকারি বন্ড, এগুলো হলো ঝুঁকিমুক্ত বিনিয়োগ। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু বলতে বোঝানো হয় হলো ন্যায্য মূল্য। অর্থাৎ যার যে ক্ষেত্রে সম্পত্তির ন্যায়সঙ্গত মূল্য নির্ধারিত হয় তাকে ফেয়ার ভ্যালু বলা হয়। এরপর আসছি হোয়াট ইজ হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং। হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং যদি আমরা বলি তাহলে কি বলা যায়? হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যান্ড মেজারিং ডাটা about human resources and communicating this information to the interested parties. এটা আসলে মূল কথা হলো যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন হিউম্যান মানে লেবার শ্রেণী কাজ করে থাকে, বিভিন্ন অফিসার কাজ করে থাকে, বিভিন্ন মানব কাজ করে থাকে। তো এই মানব যে কাজ করে, এই মানবের পিছনে কি পরিমাণ অর্থ ব্যয় হয় এবং তার থেকে কি বেনিফিট পাওয়া যায়,
এটা যে হিসাবের মাধ্যমে হিসাব নিকাশ করা হয়ে থাকে সেটা হলো হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং নামে পরিচিত। হোয়াট আর দ্য টাইপস অফ ইনটেনজিবল অ্যাসেট? ইনটেনজিবল শব্দের অর্থ হলো অদৃশ্যমান সম্পদ। এখন এই অদৃশ্যমান সম্পদ আর একটা কথা তোমার সাথে একই সাথে আসতে পারে, ইনটেনজিবল অ্যাসেট এবং ফিকটিসিয়াস অ্যাসেট। এই ইনটেনজিবল অ্যাসেট এবং ফিকটিসিয়াস অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট হলো অদৃশ্যমান আর ফিকটিসিয়াস হলো কাল্পনিক। তো অদৃশ্যমান হিসেবে হলো যে এটাও দেখা যায় না, আবার ফিকটিসিয়াস অ্যাসেট যেটা সেটাও দেখা যায় না। তো ইনটেনজিবল অ্যাসেটের মূল কথা হলো যে এটা যদিও দেখা যায় না কিন্তু এটা বাজারে মূল্য আছে, কিন্তু ফিকটিসিয়াস অ্যাসেট হলো এটা দেখা যায় না কিন্তু এটা বাজারে মূল্যও নাই। যদি আমাদেরকে বলা হয় হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইনটেনজিবল অ্যাসেট এন্ড ফিকটিসিয়াস অ্যাসেট, তখন আমাদের বলতে হবে যে দুটোই অদৃশ্যমান, কিন্তু দুটো অদৃশ্যমান হলেও ইনটেনজিবল অ্যাসেট বলতে যেটার বাজার মূল্য আছে সেটাকে ইনটেনজিবল অ্যাসেট বলা হয়, আর যেটা বাজার মূল্য নাই সেটা হলো আমার ফিকটিসিয়াস অ্যাসেট। তো এখন অনেকে বলে ফেলে গুডউইল, না গুডউইল কিন্তু আমাদের বাজার মূল্য আছে, অর্থাৎ গুডউইল একটা ইনটেনজিবল অ্যাসেট, প্যাটেন্ট একটা ইনটেনজিবল অ্যাসেট, কপিরাইট ইনটেনজিবল অ্যাসেট, ট্রেডমার্ক ইনটেনজিবল অ্যাসেট। কিন্তু যদি আমি বলি ফিকটিসিয়াস অ্যাসেট তাহলে আমাকে বলতে হবে প্রিলিমিনারি এক্সপেন্সেস, আন্ডাররাইটার কমিশন, অর্থাৎ যদি বলি ডিসকাউন্ট অন শেয়ার এন্ড ডিবেঞ্চার, অর্থাৎ শেয়ার এবং ডিবেঞ্চারের অবহার, তারপরে দালালে দলিল লেখকের দস্তুরি বা কমিশন, এরপর আসতে পারে তোমার হলো প্রাথমিক খরচ অর্থাৎ প্রিলিমিনারি এক্সপেন্সেস, এরপর আসতে পারে ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ লাভ ক্ষতি হিসাবে ডেবিট ব্যালেন্স। এগুলো কোনো বাস্তবিক অর্থে বাজারে মূল্য নেই, এগুলো হলো আমাদের ফিকটিসিয়াস অ্যাসেট। কাজেই তোমাকে প্রশ্ন করা হতে পারে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইনটেনজিবল অ্যাসেট এন্ড ফিকটিসিয়াস অ্যাসেট। হোয়াট ইজ প্রোডাক্টিভিটি? এই প্রোডাক্টিভিটিতে হলো তোমার এটা দ্বারা প্রতিষ্ঠানের ইফিসিয়েন্সিকে বোঝানো হয়, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানের লেবার এবং মূলধন বিনিয়োগ করেছি, ইকুইপমেন্ট বা সম্পদ বিনিয়োগ করেছি, এর দ্বারা যে আমার উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের মাত্রার গত যে ইফিসিয়েন্সি বা দক্ষতা, সেটাকে এই প্রোডাক্টিভিটি দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। ডিফাইন কনভার্সন কস্ট, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের লেবার এবং ওভারহেড এর সম্মিলিত ফলই হলো কনভার্সন কস্ট। অর্থাৎ কনভার্সন কস্ট ইজ দ্য টার্ম ইউজড ইন কস্ট অ্যাকাউন্টিং that represents the combination of direct labor and ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অর্থাৎ ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কম্বিনেশনই হলো কনভার্সন কস্ট। এরপরে আসে আমি হোয়াট ইজ স্প্লিট অফ পয়েন্ট? স্প্লিট অফ পয়েন্ট is the stage in the production process at which joint products become identified as distinct products which can be sold or processed further. This is called the split of point. এখন এই ইংরেজির বাংলাটা হলো এই যে যৌথ স্প্লিট পয়েন্ট, অর্থাৎ যে বিন্দুতে স্প্লিট অর্থাৎ ভাগ হয়ে যায়, অর্থাৎ যেখানে স্বতন্ত্র হয়ে যায়, অর্থাৎ একাধিক পণ্য যখন একসাথে চলতে থাকে তখন যে বিন্দুতে যে এটা স্বতন্ত্র রূপ ধারণ করে, অর্থাৎ পণ্যটা আলাদা হয়ে যায়, সেই বিন্দুটাকে স্প্লিট অফ পয়েন্ট বলা হয়। অর্থাৎ পণ্য যখন একটি উৎপাদন প্রক্রিয়ায় একাধিক পণ্য একসাথে চলতে থাকে এবং একটা পর্যায়ে যখন তাদেরকে যে পয়েন্টে যে তাদেরকে আলাদা করা হয়, ওই পয়েন্টটাকেই বলা হচ্ছে স্প্লিট অফ পয়েন্ট। এরপর আসে হোয়াট ইজ জয়েন্ট কস্ট? জয়েন্ট কস্ট হলো যখন একটা উৎপাদন প্রক্রিয়ায় একাধিক পণ্য উৎপাদিত হয়, তখন ওই উৎপাদন ব্যয় যখন কোন পণ্যের জন্য কত ব্যয় হয়েছে যেটাকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা যায় না, ওই কস্টকে হলো জয়েন্ট প্রোডাক্ট কস্ট বা জয়েন্ট প্রোডাক্ট বলা হয়। যখন দুইটি পণ্য একই সাথে উৎপাদিত হয়, উৎপাদন কার্য চলে, তখন তাকে হলো জয়েন্ট প্রোডাক্ট বলে। আর কস্ট যদি বলি তাহলে এর জন্য যে ব্যয় হয় সেটা হলো জয়েন্ট কস্ট, অর্থাৎ যে কস্ট কোনো একটা নির্দিষ্ট পণ্য অনুযায়ী আলাদা ভাগ করা যায় না। A joint product is manufactured consciously and simultaneously along with the main product, অর্থাৎ
মূল উৎপাদনের সাথে মূল প্রোডাক্টের সাথে অন্য একটা পণ্য যখন একসাথেই উৎপাদিত হয়ে যায় তখন মূল পণ্যের সাথে অন্য যে পণ্যটা হইলো এটা হলো বাই প্রোডাক্ট। এখন আমরা আসি হোয়াট ইজ কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার মানে ড্রাইভার তো আমরা জানি চালক, কস্ট ড্রাইভার মানে ব্যয় চালক। এই ব্যয় চালক বলতে আমরা বুঝি কি এ কস্ট ড্রাইভার ইজ এ ফ্যাক্টর that creates or drives the cost of the activity. Examples of cost drivers are as follows: direct labor hours worked, number of customer contacts, number of engineering change orders issued, number of machine hours used. আসলে এর মূল কথা হলো যে আমাদের যে প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পণ্য খরচ হয়ে থাকে আর ওই খরচগুলোকে বন্টনের জন্য যে ভিত্তি আমরা ব্যবহার করে থাকি বা ওই খরচকে যার ভিত্তিতে আমরা ক্যালকুলেশন করে থাকি সেটা হলো কস্ট ড্রাইভার। যেমন আমরা অনেক সময় লেবার আওয়ার রেট, মেশিন আওয়ার রেট, অর্থাৎ মেশিন আওয়ার, লেবার আওয়ার এর ভিত্তিতে আমরা কস্টকে ক্যালকুলেশন করে থাকি। যেহেতু এই কস্টকে আইডেন্টিফাই করার জন্য যেহেতু লেবার আওয়ার ব্যবহার করা হয়ে থাকে, মেশিন আওয়ার ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে এই মেশিন আওয়ার এবং লেবার আওয়ার এটা হলো এই কস্ট ড্রাইভার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আসি আমরা হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং। Linear programming is a mathematical method that is used to determine the best possible outcome or solution for a given set of parameters or list of requirements. The most classic example is the linear programming problem is related to a company that must allocate its time and money to create two different products. আসলে এর মূল কথা হলো যে লিনিয়ার প্রোগ্রামিং বলতে এমন একটা পদ্ধতি যা গাণিতিক পদ্ধতিকে বোঝায় যার মাধ্যমে আমাদের যে আউটকাম অর্থাৎ আমি যে ফলাফল আশা করি সেই ফলাফলটা কত সহজে মানে বেস্ট অল্টারনেটিভ ওয়ে এতে আমরা পেতে পারি, অর্থাৎ কোন সহজ পথে আমরা সেটাকে অর্জন করতে পারি। আমাদের যে গোল সেই গোলটাকে বিভিন্ন রাস্তা আছে, ওই রাস্তা বা বিভিন্ন পথ আছে, কোন পথ দিয়ে আমি অতি সহজেই আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, ওটাই হলো লিনিয়ার প্রোগ্রামিং। এরপরে আসছে অল কস্ট আর ভেরিয়েবল ইন লং রান এক্সপ্লেইন। আমরা এই কথাটা ব্যাখ্যা এরকম করতে পারি যে আসলে আমরা বলে থাকি যে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট হলো যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে কস্ট কি থাকবে স্থির থাকবে তাকে ফিক্সড কস্ট বলা হয়। আর ভেরিয়েবল কস্ট হলো যেই কস্ট উৎপাদনের ভলিউম পরিবর্তনের সাথে সাথে যেই কস্টের পরিবর্তন হয় সেটা হলো ভেরিয়েবল কস্ট। এখন ইন দ্য লং রান অর্থাৎ দীর্ঘমেয়াদী সময়ে যখন আমরা কোনো একটা স্থায়ী সম্পদ বা স্থায়ী ব্যয়কে আমরা যদি বিবেচনা করি তাহলে একটা সময় যে কিন্তু ওই স্থায়ী সম্পদ আর থাকবে না, কাজে ওটা আস্তে আস্তে ওটাকে নিঃশেষ হয়ে যাবে। ওটাকে আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদের ব্যবসায়ের আয়ের সাথে কি করতে হয়, সমন্বয় করতে হয়। ফলে আমরা বলতে পারি যে ইন দ্য লং রান all fixed costs are variable. Next, break-even chart, very important topics. break-even chart বা break-even point আসে আমরা প্রথমে যে বিন্দুতে উৎপাদন ব্যয় এবং আয় সমান হয়, তার মানে হলো এই যে বিন্দুটা তোমরা লক্ষ্য করছো এটা হলো ব্রেক-ইভেন পয়েন্ট। তোমাদেরকে অবশ্যই এই ব্রেক-ইভেন পয়েন্ট বা চার্টটা তোমাকে আঁকতে হবে এবং একে কিন্তু এটাকে দেখাতে হবে। এখন এই ব্রেক-ইভেন পয়েন্টের নিচে যখনই আমি আসব তখন আমাদের এই এরিয়াটাকে লস বলা হবে। আর এই ব্রেক-ইভেনের যে পয়েন্ট, এই যে দাগটা তোমরা লক্ষ্য করছো, এই দাগের পরে যখন আমাদের বিক্রি সংগঠিত হবে তখন আমাদের এই লাভ হইতে থাকে। তো এখানে কয়েকটি টার্ম আছে, যেমন একটি টার্ম আছে মার্জিন অফ সেফটি, একটি টার্ম আছে প্রফিট এরিয়া, একটা টার্ম আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ব্রেক ইভেন পয়েন্ট, লস এরিয়া। এই বিষয়গুলো আমাকে স্পষ্ট ধারণা রাখতে হবে।
এরপর থাকতে হবে ফিক্সড এক্সপেন্স কাকে বলে, ভেরিয়েবল এক্সপেন্স কাকে বলে, টোটাল কস্ট কাকে বলে, এগুলো আমাদেরকে জানতে হবে। তো ফিক্সড কস্ট আমরা জানি, ভেরিয়েবল কস্ট আমরা জানি। লস এরিয়া অর্থাৎ ব্রেক ইভেনের নিচে হলে লস, ব্রেক ইভেনের উপরে যে অংশ এটাকে প্রফিট। এখন আমরা বলবো যে এই ব্রেক ইভেন পয়েন্টের থেকে যখন বিক্রয় আমাদের বাড়বে তখন যে এরিয়াটা হবে এইটাকে বলা হচ্ছে মার্জিন অফ সেফটি। এখন মার্জিন অফ সেফটির যে সূত্র, এই সূত্রটা কিন্তু আমাকে জানতে হবে। সূত্রটা হলো এইটা হলো আমাদের অ্যাকচুয়াল সেলস, এই যে টোটাল এই যে সেলস, দেখো এই যে সেলস লাইন, এই যে লাইনটা আসছে এই লাইনটা হলো আমাদের অ্যাকচুয়াল সেলস। আর এই যে ব্রেক ইভেন পয়েন্ট থেকে যে লাইনটা আসলো এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট লাইন বা ব্রেক ইভেন পয়েন্ট সেলস। তাহলে অ্যাকচুয়াল সেলস হলো এই যে, আর এই ব্রেক ইভেন পয়েন্ট সেলস হলো এই যে। তাহলে এই যে অ্যাকচুয়াল সেলস 5,000, তার থেকে ব্রেক ইভেন সেলস বাদ দিলে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। তাহলে যদি আমরা সূত্র আকারে আসি তাহলে আমরা বলতে পারি যে মার্জিন অফ সেফটি ইকুয়াল টু অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এরপরে আমি আসি যে প্রফিট এরিয়া, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টের উপরে যে অংশ এটাকে প্রফিট এরিয়া বলা হয়। যখন আমার আসবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের কথা যখন আসবে তখন না তোমাদের ব্রেক ইভেন পয়েন্টের উপরে টোটাল কস্ট এবং সেলসের মধ্যে যে কোন উৎপাদন হয় তাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলা হয়। তাহলে আশা করি যে এই চিত্র থেকে তোমরা ফিক্সড এক্সপেন্স, ভেরিয়েবল এক্সপেন্স, টোটাল কস্ট এবং এর মধ্যে কোন লাইনটা টোটাল কস্ট লাইন, কোন লাইনটা ফিক্সড কস্ট লাইন, কোনটা সেলস লাইন, এবং কোন এরিয়া অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কোন এরিয়া প্রফিট এরিয়া, কোন পয়েন্টটাকে ব্রেক ইভেন পয়েন্ট, কোন এরিয়াকে মার্জিন অফ সেফটি এবং কোন এরিয়া লস এরিয়া, এগুলো ভালো করে শিখে আসবে। না বুঝলে আবার আমাকে প্রশ্ন করবে, আমি বুঝাই দেব। তো এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো ভালো করে বারবার এটা শুনবে, পড়বে, শুনবে, পড়বে, শুনবে, পড়বে। আশা করি যে তোমরা যে ভাইভা পরীক্ষা দেবে, আশা করি এগুলো বিশেষ করে এই যে টার্মগুলো, এই টার্মগুলো কিন্তু খুব ভালো করে শিখে আসবে। এর বাইরে কিছু তোমাদেরকে আমি বলছিলাম যে যখন তুমি কিছুই পারবে না তখন কিন্তু আমরা ধরবো যে বাকিতে সেলস জাবেদা বলো, বাকিতে ক্রয় জাবেদা বলো, ভবিষ্যতে অগ্রিম বিক্রয়ের উদ্দেশ্যে, ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে অগ্রিম পাওয়া গেল এর জন্য কি জাবেদা হবে, এই জাতীয় যে কিছু জাবেদা এগুলো তোমাকে ধরা হতে পারে। এরপরে যে জিএএপি অর্থাৎ যেটা দেখছো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এর মধ্যে অনেকগুলো প্রিন্সিপাল আছে, যেমন এন্টিটি কনসেপ্ট, কস্ট কনসেপ্ট। তারপরে আসতে পারে যে আমাদের কনজারভেটিজম প্রিন্সিপাল, এই কথাগুলো আমাদের আসতে পারে, এটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করি। তারপরে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, এইগুলো আমাদেরকে জানা দরকার। এবং মার্জিনাল কস্টিং আমাদের জানা দরকার, মার্জিনাল কস্টিং কোন কাজে ব্যবহার করা হয়, মার্জিনাল কস্টিংটা ভালো করে জানবা। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মার্জিনাল কস্টিং আর এক নাম হলো ডাইরেক্ট কস্টিং, এটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই মার্জিনাল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা হলো রিলিভেন্ট কস্ট। রিলিভেন্ট কস্ট হলো যে আমরা ভবিষ্যতের কোনো পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে যে সমস্ত ব্যয়কে আমরা বিবেচনা করি সেই সমস্ত ব্যয় হলো যেটাকে বলা হচ্ছে রিলেভেন্ট কস্ট। এই রিলেভেন্ট কস্টের আবার বিপরীত একটা আছে হলো সাঙ্ক কস্ট। এই সাঙ্ক কস্ট হলো যে সমস্ত খরচ হয়ে গেছে যেটার ভবিষ্যতের হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার থেকে কোনো বেনিফিটও আসার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ যা রিকভারি করা সম্ভব না, অর্থাৎ যা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় যা কোনো বিবেচনায় আসবে না, সেটা হলো সাঙ্ক কস্ট। এরপর কস্ট সেন্টার আরেকটা বিষয় আসছে যে আরেকটা বিষয় হবে, সেটা হলো কস্ট এবং এক্সপেন্স। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কস্ট এন্ড এক্সপেন্স? তাহলে কস্ট হলো কি, যে তুমি কোনো একটা বিষয়ে ভবিষ্যতের উদ্দেশ্যে যখন পণ্য উৎপাদন করবে, বিক্রয়ের উদ্দেশ্যে যখন পণ্য উৎপাদন করবে বা ভোগের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করে পণ্য ক্রয় করবে, তো এই যে একটা ভবিষ্যতের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করা, বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করা, তুমি ভোগের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ক্রয় করা, তো এইগুলো যখন তুমি এর জন্য যখন তুমি অর্থ ব্যয় করবে তখন এটাকে কস্ট বলা হবে। এখন
এই কস্ট হয়ে যাওয়ার পরে যখনই পণ্যটা তুমি বিক্রি করবে অর্থাৎ এর থেকে আয় আসবে, তখন এর জন্য যে কস্টটা হয়েছিল সেটা তোমার এখন কি হয়ে যাবে, ব্যয়, এক্সপেন্স হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন এই পণ্যটা বিক্রয় ব্যবহার করবে, ভোগে ব্যবহার করবে, তখন যেটা আগে কস্ট ছিল সেটা তোমার এখন ভোগে ব্যবহার হচ্ছে, এখানে তোমার এটা এক্সপেন্স হয়ে যাচ্ছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটা মেশিন যখন তুমি ক্রয় করবা তখন সেটা থাকবে হলো কস্ট, আর যখন তুমি প্রতি বছরে বছরে এটাকে ডিপ্রিসিয়েশন হিসেবে দেখাবা তখন এটা তোমার জন্য হয়ে গেল কি, এক্সপেন্স। তাহলে ধন্যবাদ সকলকে। আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের এই বিষয়ে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমার সাথে ফোনে কথা বলতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।